আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা একাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান খুচরা নকদান বইয়ের লাইভ ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। যারা তোমরা ইতিমধ্যে একাদশ শ্রেণী ক্লাস শুরু করেছো এবং যারা সায়েন্স থেকে এসেছো, তোমাদের আজকের ক্লাসে আমি খুচরা নকদান বই নিয়ে আলোচনা করব। তো আমার এই লাইভে আজকে কিছু যান্ত্রিক ত্রুটির কারণে 15-20 মিনিট লেট হয়ে গেছে, তার জন্য আমি দুঃখিত। কেউ যদি আমাদের লাইভে যুক্ত হয়ে থাকো তাহলে তোমরা আমাদের গ্রুপে, একাদশ শ্রেণীর গ্রুপে এবং আমাদের যারা কলেজে আসো কলেজের গ্রুপগুলোতে, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে লিঙ্কটা শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি। তো আমি ওয়েট করতেছি কারা কারা আমাদের সাথে যুক্ত আছে। তার আগে আজকে আমরা যে ক্লাসটা শুরু করব তা হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্র। আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, সেটা হচ্ছে খুচরা নকদান বই। যারা আমাদের লাইভে যুক্ত হয়েছে তারা আমাদের গ্রুপে ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি। তো আমি দেখব আমাদের সাথে যারা যুক্ত হয়েছে। প্রথম হচ্ছে সায়েম তানভীর চৌধুরী। যারা আসছো আমাদের গ্রুপে, আমরা যাদেরকে দেখতেছি লাইভটা আমাদের গ্রুপে দিয়ে দাও, তাহলে আমরা খুব দ্রুত জিনিসগুলো শেয়ার করতে পারবো। হ্যাঁ, তাহলে খুচরা নকদান বই আমি প্রথমে যে টপিকটা লিখব, খুচরা নকদান বইটা কি? ব্যবসায়ের খুচরা খরচসমূহ, ব্যবসার খুচরা খরচসমূহ হিসাব রাখার জন্য, খরচসমূহের হিসাব রাখার জন্য খুচরা নকদান বই প্রস্তুত করা হয়। তাহলে আমাদের সাথে যারা যুক্ত হয়েছে তাদের মধ্যে তানভীর চৌধুরী, ঠিক আছে, জুনায়েদ, আচ্ছা, ইয়াসিন সামির সাহেব, যারা যুক্ত হয়েছে আমাদের গ্রুপে দিয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। চলো আমরা পরীক্ষার যে টপিকটা আসবে পথে, সর্বপ্রথম খুচরা নকদান বইতে যে সকল লেনদেন অথবা দফা, লেনদেন বা দফা খুচরা নকদান বইতে আসবে না, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আগে আমাদের কতে কোশ্চেনটা আসবে যে সকল লেনদেনগুলো খুচরা নকদান বইতে আসবে না সেই লেনদেনগুলো। তাহলে আমাদের গ্রুপগুলোতে যদি আমরা একটু শেয়ার করে দিতে পারি আমাদের লিঙ্কটা, তাহলে আমরা দ্রুত ক্লাসটা শেষ করতে পারবো। আমাদের গ্রুপে যারা যুক্ত আছো, যারা আমার সাথে কানেক্ট হয়েছো, কারণ আমি মূল আলোচনা চলে যাব। মূল আলোচনা যাওয়ার আগে আমাদের গ্রুপটাতে যারা, বিশেষ করে আমাদের একাদশ শ্রেণীতে গ্রুপে আমি লিখে দিচ্ছি, তোমরা লিঙ্কটা শেয়ার করে দাও। ক্লাস শুরু হয়েছে এই একাদশ শ্রেণীতে এবং এই গ্রুপটাতে এবং এই গ্রুপটাতে, তিনটা গ্রুপের লিঙ্কটা শেয়ার করে দাও। যারা আসো আমি দেখতে চাই কারা কারা আমাদের সাথে আসো। তাসিন, উপম, আব্দুল্লাহ সাইদ, শেয়ার ডান স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, প্রকাশ, আই মিস ইউ স্যার। প্রকাশ কেমন আছো? অনেকদিন পর, কোথায় আসছো? যোগাযোগ নাই, দীর্ঘদিন পর। তারপর মোহাম্মদ জুনায়েদ, তোমাদের বড় ভাই, যদিও সেকেন্ড ইয়ারে আছেন কমার্স কলেজে। আমাদের তানভীর। আচ্ছা, যারা আমাদের যুক্ত হয়েছ, আমরা আমাদের একাদশ শ্রেণী আজকে যারা আওয়াল, সিয়াম উল আওয়াল, আসসালামু আলাইকুম স্যার। আমি একটু অপেক্ষা করতেছি আমাদের গ্রুপে লিঙ্কটা শেয়ার করে দেওয়ার জন্য, তাহলে সবাই বুঝতে পারবে ক্লাসটা যে শুরু হয়েছে। অনেকে লিঙ্ক খুঁজে পায় না। তো যেহেতু আমাদের পরীক্ষা রবিবারে, আগামীকালকে পরীক্ষা, তাহলে আমরা যে জিনিসগুলো লিখে তোমাদেরকে বুঝিয়ে দিব সেগুলোর উপর পরীক্ষা আসবে। তো আমি অপেক্ষা করতেছি
কারা কারা আমাদের সাথে, আমার সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, আমাদের সাথে যারা যুক্ত হয়েছে সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাও। আমরা ঢাকা আছি, অনেক মিস করে আপনার ইন্টারমিডিয়েট লাইফটা, তোমাদেরকে অনেক মিস করে। আরিফ আমাদের গ্রুপে এটা শেয়ার করে দাও, ঠিক আছে। আনিকা, আসসালামু আলাইকুম স্যার। আনিকা তুমি ওয়ালাইকুম সালাম, গ্রুপে দিয়ে দাও এবং সবাইকে ক্লাসে জয়েন করতে বলো। তারপর আমরা অলরেডি গ্রুপে দিয়ে দিছি আমাদের সবগুলোতে। আচ্ছা, আবরার ফাহিম সব ক্লিয়ার স্যার, আচ্ছা থ্যাংক ইউ ফাহিম। তাহলে আমরা আরেকটু অপেক্ষা করে আমাদের ক্লাসটা শুরু করে যাচ্ছি, লিখাও দেখা যাওয়ার কথা। আচ্ছা, আফরা তোমাদের গ্রুপের সবাইকে জয়েন করছে, একটু সবাইকে জানাই দাও। আর স্লো কানেকশন হচ্ছে, আমি কি ওয়াইফাই কানেকশন দেখাচ্ছে, স্লো দেখাচ্ছে। আচ্ছা, আলামিন ক্লিয়ার আছে সব, আচ্ছা ধন্যবাদ আলামিন। সাইমন স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমি অপেক্ষা করতেছি, আমাদের আস্তে আস্তে অডিয়েন্স বাড়তেছে, যাদের উদ্দেশ্যে ক্লাসটা নিচ্ছি আমি তাদেরকে বলবো, কারণ অনেকে জানে না ক্লাসটা যে আজকে লামিয়া একটু গ্রুপে জানাই দাও সবাইকে। আমরা কালকে পরীক্ষায় আমাদের খুচরা নকদান, আবার অনেকেই খুচরা নকদান সম্পর্কে যে ক্লাসটা পাওয়া নাই। আচ্ছা, সাউন্ড ইয়ে করে দাও। আচ্ছা শেয়ার করেছে। আচ্ছা, তোমরা চাইলে তোমাদের প্রোফাইলে অনেকে মোবাইল নিয়ে বসে আছো, তো তোমরা চাইলে, আচ্ছা আয়শা আক্তার স্যার আসসালামু আলাইকুম, তাহলে সবাই নিজেদের আইডিতেও শেয়ার করে দিতে পারো, তাহলে অনেকে হয়তো ওভাবে কানেক্ট করতে পারো তোমাদের সাথে যারা ফ্রেন্ড আছে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথম হচ্ছে যে সকল লেনদেন খুচরা নকদান বইতে আসবে না, এটা ক নাম্বারে আসবে আমাদের। তাহলে যে সকল লেনদেন খুচরা নকদান বইতে আসবে না, ঠিক আছে, সর্বপ্রথম এই শব্দটা যদি দেখো তাহলে এটা খুচরা নকদান বইতে আসবে না। যে কোনো কিছু বিক্রয় খুচরা নকদান বইতে আসবে না। সেটা হতে পারে পণ্য বিক্রয়, সেটা হতে পারে সম্পদ বিক্রয়, সেটা হতে পারে খবরের কাগজ বিক্রয়, অর্থাৎ খুচরা নকদান বইতে এই শব্দটা দেখলে, বিক্রয় দেখলে সেটা খুচরা নকদান বইতে আসবে না, ঠিক আছে। তাহলে বিক্রয় শব্দটা দেখলে খুচরা নকদান বইতে আসবে না, এটা সবসময় মনে রাখবা। তাহলে বিক্রয় শব্দটা খুচরা নকদান বইতে আসবে না, কারণ খুচরা খরচের জন্য, আমাদের এটা কিসের জন্য, খরচ। তাহলে বিক্রয় হচ্ছে আয়, তাহলে খুচরা খরচগুলো আসবে। তার মধ্যে আমাদের পণ্য ক্রয় আসবে না, সম্পদ ক্রয় আসবে না, অবচয় আসবে না, অবলোকন আসবে না, এরপর হচ্ছে পণ্য বিতরণ, পণ্য উত্তোলন, এগুলো হচ্ছে অনগদ লেনদেন, কারণ এটা হচ্ছে নগদ খুচরা নকদান বই। কি বই? খুচরা নকদান বই। তাহলে পণ্য বিতরণ আসবে না, পণ্য উত্তোলন আসবে না, অবচয় আসবে না, অবলোকন আসবে না, এবং যে কোনো পণ্য ক্রয়, সম্পদ ক্রয় আসবে না। তাহলে এই সমস্ত দফাগুলো খুচরা নকদান বইতে আসবে না। তো আমরা যখন বই থেকে অঙ্কগুলো করব তখনই আমরা বুঝতে পারবো, মোবাইলে বইগুলো যখন আমরা পড়বো তখন আমরা বুঝতে পারবো কোন কোন দফাগুলো খুচরা নকদান বইতে আসবে না। এখন আমি এই জিনিসগুলো আমরা নোট করাই দিচ্ছি, তোমাদেরকে নোট করাই দিচ্ছি, মোটামুটি আমাদের সাথে সবাই যুক্ত হয়েছে। এখন
তোমরা যদি এটা বুঝে থাকো আমাকে ডান লিখে জানো, স্যার এই আইটেমগুলো খুচরা নকদান বইতে আসবে না, আমি বিষয়গুলো বুঝছি। তাহলে প্রথম হচ্ছে কি বিক্রয়, বিক্রয় শব্দটা খুচরা নকদান বইতে আসবে না। আমি আবার রিভিউ করতেছি, যে কোনো বিক্রয়, সেটা পণ্য বিক্রয় হতে পারে, সেটা সম্পদ বিক্রয় হতে পারে, সেটা পুরাতন খবরের কাগজ বিক্রয় হতে পারে, আসবে না। তাহলে কোনগুলো আসবে সেগুলো তো আমি জানতে হবে। তাহলে চলো আমরা যেগুলো খুচরা নকদান বইতে আসবে সেগুলো একটা আগে তালিকা বানাই, কোন কোন জিনিসগুলো আসবে। তাহলে 1 নম্বরে খুচরা নকদান বইতে যেটা আসবে সেটা হচ্ছে মণিহারি আসবে। প্রথম আসবে হচ্ছে মণিহারি। তাহলে মণিহারির মধ্যে আমরা কোনগুলোকে মণিহারি চিনি? কাগজ, কালি, কলম, কাগজ, কালি, কলম, ফাইল, এগুলো হচ্ছে মণিহারি। তাহলে কাগজ ক্রয়, কালি ক্রয়, কলম ক্রয়, ফাইল ক্রয়, এগুলো হচ্ছে মণিহারিতে। কাগজ, কলম, কালি, ঠিক আছে, ফাইল, এগুলো হচ্ছে মণিহারি। কার্বন পেপার, এটাও মণিহারি, কার্বন পেপার। এই সমস্ত বিষয়গুলো খুচরা নকদান বইতে আসবে। তারপরে যে আইটেমটা আসবে সেটা হচ্ছে ডাকোতার, এটা খুচরা নকদান বইয়ের এই আইটেমগুলো কি? মোবাইল বিল, ইন্টারনেট বিল, তারপরে তোমার ডাক পোস্ট অফিস সংক্রান্ত যত ধরনের খরচ আছে এই সমস্ত খরচগুলো আমাদের আসবে, ঠিক আছে। আমি একটু অ্যাটেন্ডেন্সটা জানতে চাই, আমাদের সাথে কারা কারা আছে আমি একটু অ্যাটেন্ডেন্সটা দেখতে চাই। ইয়াসিন সামি, আচ্ছা আমি দেখতেছি একদম, হ্যাঁ। বিজ্ঞাপন আসবে না, বিনামূল্যে পণ্য বিতরণ মানে বিজ্ঞাপন আসবে না, আচ্ছা আচ্ছা আমি দেখতেছি। আফরা ডান, আনিকা, আবু সালমান, ঠিক আছে, রোকন, ফাহিম, লামিয়া, তারপরে ওটা তো ভালো করে শো করতেছে না, তারপরে সামির, সাব্বির, মিম, খাদিজা, আচ্ছা আমাদের ফার্স্টার ইয়াদ, ইয়াদ আমাদের গ্রুপে বলে দাও ক্লাসটা করার জন্য। এরপর আসা আলামিন হুসাইন, ধন্যবাদ। আর নিহাল, নিহাল ধন্যবাদ ক্লাস করার জন্য। আমি অবশ্য অনেকে চিনি না, ঠিক আছে, আমাদের গ্রুপটাতে দিয়ে দাও, যারা ক্লাস করতে ইয়াদ আমাদের গ্রুপে দিয়ে দাও। আসো ডাকোতা, তাইলে মোবাইল, এটা খুচরা নকদানের আসবে মোবাইল বিল, ইন্টারনেট বিল আসবে। তারপর ডাক খরচ, ডাক টিকেট, এগুলো খুচরা নকদান বইতে আসবে। মোবাইল বিল, ইন্টারনেট বিল, ডাক খরচ, ডাক টিকেট, চিঠির খাম, এই সমস্ত খরচগুলো আমাদের খুচরা নকদান বইতে আসবে ডাকোতার হেডলাইনে। এরপরে আমাদের যাতায়াত, যাতায়াত খরচ, যাতায়াত খরচের মধ্যে বাস ভাড়া, রিক্সা ভাড়া, এগুলো যাতায়াতের মধ্যে আসবে। তাহলে এগুলো খুচরা নকদান বইতে আসবে। এরপরে আমাদের পরিবহন খরচ, যেমন পণ্য আনয়ন খরচ, এটা আমাদের খুচরা নকদান বইতে আসে। এরপর প্যাকিং খরচ, এটা খুচরা নকদান বইতে আসবে। বিবিধ খরচের মধ্যে কিছু জিনিস আসবে, বিবিধ খরচের মধ্যে কিছু জিনিস আসবে, বিবিধ খরচের মধ্যে কিছু জিনিস আসবে, সেটা হচ্ছে বকশিস, তারপর হচ্ছে বকশিস, তারপর হচ্ছে তোমার ভিক্ষা, ভিক্ষা খরচ মানে কাউকে ভিক্ষা দেওয়াটা লিখি, ভিক্ষা দেওয়া, দান, দান করা, এগুলো আমাদের বিবিধ খরচের মধ্যে আসবে, বিবিধ খরচের মধ্যে আসবে। আচ্ছা আলামিন ক্লাস করতেছে, ঐশী বিশ্বাস ক্লাস করতেছে, ইয়াসমিন হক ক্লাস করতেছে, আমাদের সাথে মোটামুটি
তোমরা সবাই নিজেদের আইডিতে শেয়ার দিলে তাহলে আমাদের প্রতিষ্ঠানের যাদের যাদের দরকার তোমাদের বন্ধুরাও ক্লাসটা করতে পারলো আর কি। চলো আমাদের এরপরে আমরা যারা আছি ইয়ার আউয়াল ক্লাস করতেছে, কোন প্রশ্ন দেখলে বলতে পারো। আমাদের প্রশ্নের ধরন অনুযায়ী আমাদের ঘরটা হবে টাকার ঘরে, আমাদের কোন কোন ঘরগুলো আসবে প্রশ্নের ধরন অনুযায়ী। ঘরটা মনে রাখাটা খুব কঠিন, ঘরটা স্টুডেন্টরা ভুল করে। আমি ঘরটা এখানে আঁকবো। আগে ঘরটা কিভাবে হয়, খুচরা নগদান বইয়ের ঘরটা। তাহলে খুচরা নগদান বইয়ের ঘরটা করতে গেলে প্রথমে এখানে আমাদের প্রাপ্ত টাকার ঘর, এরপরে আমরা এখানে একটা তারিখের ঘর আঁকবো, এরপর আমরা এখানে বিবরণের ঘর আঁকবো, এখানে বাউসার নাম্বার, এখানে প্রদত্ত টাকা। তাহলে এখানে আমরা লিখবো প্রদত্ত টাকা, এখানে আমরা লিখবো বাউসার নাম্বার, এখানে আমরা লিখবো বিবরণ। এই হলো খুচরা নগদান বইয়ের বেসিক ঘরটা। এরপর আমাদের প্রশ্ন অনুযায়ী আমাদের এখানে 4টা ঘর হতে পারে, 5টা ঘর হতে পারে, আমাদের যে কয়টা দরকার সেই কয়টা আমরা ঘর আঁকবো। এটা হলো আমাদের ঘরটা, তোমরা আঁকি নাও, ঠিক আছে? ঘরটা এঁকে নাও, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ঘরটা এঁকে নাও, তোমাদের জন্য সুবিধা। আমার লেখা বোঝা যাচ্ছে কিনা এবং সাউন্ড ক্লিয়ার যাচ্ছে কিনা আমি সবার কাছ থেকে জানতে চাই। তাহলে এখানে আমরা মণিহারি যদি থাকে মণিহারি লিখবো। আমাদের প্রশ্ন যদি ডাকু কাপ থাকে তাহলে এখানে লিখবো। আমাদের প্রশ্ন যদি যাতায়াত থাকে তাহলে আমরা এখানে লিখবো। এবং প্রশ্ন যদি আমাদের বিবিধ খরচ থাকে, কি খরচ? বিবিধ খরচ। বিবিধ খরচ যদি থাকে আমরা এখানে লিখব। আর এখানে আমরা লিখব খুচরা খরচের বিবরণ। আর আমাদের এটার নাম হচ্ছে, বেশিরভাগ যে প্রশ্নটা আসে অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই, খুচরা নগদান বই, অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই। আচ্ছা, ঘরটা আগে মুখস্থ করতে হবে, আগে ঘরটা মুখস্থ করতে হবে। যদি প্রশ্নের যাতায়াত থাকে আপ্যায়ন খরচ থাকতে পারে, প্রশ্নে আপ্যায়ন খরচ থাকতে পারে, তখন আপ্যায়ন খরচ লিখব। প্রশ্নে যদি প্যাকিং খরচ থাকে প্যাকিং খরচ লিখব, পরিবহন খরচ থাকলে পরিবহন খরচ লিখব। ধন্যবাদ আমাকে যারা সহযোগিতা করতেছে, তার মধ্যে সাব্বির, মিম, খাদিজা, ধন্যবাদ দুইজনকে। আশা ধন্যবাদ, রুনা জাফর ধন্যবাদ, আয়শা আক্তার ধন্যবাদ, এবং যারা আমি বুঝতেছি তারা ক্লাসে মনোযোগ আছে। ইয়াদ লিখছে অল ক্লিয়ার। আচ্ছা, কাইয়ুম ইসলাম, আচ্ছা ইয়াস স্যার। আর ক্লিয়ার আছে সব? আলামি, আচ্ছা। আনিকা জান্নাত, আমাকে একটু ধন্যবাদ দেন। হ্যাঁ, আনিকা জান্নাত আপনাকেও ধন্যবাদ। স্যার আপ্যায়ন খরচে কি বিবিধ খরচে লিখবো নাকি আলাদা ঘর? অবশ্যই আপ্যায়নের জন্য আলাদা ঘর হবে, আপ্যায়নের জন্য আলাদা ঘর। কাশফিয়া জান্নাত স্যার অর্টিয়া ধন্যবাদ। রোকন, আচ্ছা ধন্যবাদ। ইয়াদ ধন্যবাদ। জান্নাতুল ফেরদাউস ধন্যবাদ। তোমরা একটু সহযোগিতা করলে আমি বুঝতে পারবো সাউন্ডটা ক্লিয়ার যাচ্ছে কিনা, লেখাগুলো দেখতে গেছে না। আসো আমরা এই জায়গায় যদি একটা লেনদেন লিখবো আর এখানে কাজগুলো করবো, ঘরটাকে আরো ছোট করি, তাহলে আমরা একটা লেনদেন লিখবো এবং এগুলো কিভাবে কাজ করব তাহলে আমরা সেটা বুঝাই দিব। সবচেয়ে কঠিন যেটা সেটা আগে বুঝাবো, সবচেয়ে কঠিন যেটা সেটা আগে বুঝাবো, সবচেয়ে কঠিন যেটা সেটা আগে বুঝাই। এগুলো আমাদের ঘর। আমাদের একটু উদ্দীপক আসবে, মনে করো মিস্টার অয়ন মিস্টার অয়নের প্রতিষ্ঠানে অগ্রদত্ত টাকার পরিমাণ 2000 টাকা।
তাহলে মিস্টার অয়নের প্রতিষ্ঠানে অগ্রদত্ত টাকার পরিমাণ কত টাকা? 2000 টাকা। জুন মাসে খরচের পরিমাণ 1600 টাকা। এখন অঙ্কটাতে বলা থাকবে মনে করো 2021 সাল জুন 1, এখানে জুন না তাহলে এখানে জুলাই 1 দেওয়া থাকবে। এইটা হচ্ছে অঙ্কের মূল রহস্য। তাহলে একটু খেয়াল করি, উদ্দীপকের যে ঘটনাটা দেওয়া আছে সেটা হচ্ছে জুন মাসে, আর অঙ্কটা দেওয়া থাকবে জুলাই মাসে। স্টার্টিংটা দেওয়া থাকবে জুন মাসে, অর্থাৎ যে মাসের স্টার্টিং দেওয়া থাকবে অঙ্ক হবে তার পরের মাসে। স্টার্টিংটা যদি এপ্রিলে হয় অঙ্কটা হবে জুনে, স্টার্টিংটা যদি মার্চের হয় অঙ্কটা হবে এপ্রিলে, স্টার্টিংটা যদি ফেব্রুয়ারি হয় তারপরে অঙ্কটা হবে মার্চ, অর্থাৎ 1 মাস পরে। তাহলে এখানে খরচটা কোন মাসে দেওয়া আছে? জুন মাসে খরচের পরিমাণ 1600 টাকা। এখানে বলবে অগ্রদত্ত টাকা পূরণের জন্য প্রধান ক্যাশিয়ার হতে চেক প্রাপ্তি। এই অঙ্কের মূল কষ্ট হলে জিনিসটা, এই অঙ্কের মূল কষ্ট হলে জিনিসটা। আচ্ছা, এখন আসেন আমরা একটু এদিকে একটু মনোযোগ দিই। একটা জিনিস মনে রাখবা, অঙ্কের প্রথম যে জিনিসটা ফাইন্ড আউট করতে হবে সেটা হলো অগ্রদত্ত টাকার পরিমাণ 2000 টাকা। তাহলে অগ্রদত্ত টাকার পরিমাণ হচ্ছে 2000, মানে এই মাসে 2000 টাকা খরচ করার পর পরের মাসেও 2000 টাকা, এর পরের মাসেও 2000 টাকা, এর পরের মাসেও 2000 টাকা, প্রত্যেক মাসে আমাদেরকে 2000 টাকা করে খরচ করতে হবে। তাহলে জুন মাসে আমাকে 2000 টাকা দিছে, কিন্তু আমি খরচ করছি কত? 1600 টাকা। তাহলে 2021 সালে জুলাই মাসে 1 তারিখে গত মাসে আমি 2000 টাকা থেকে খরচ করছি কত? 1600 টাকা। তাহলে 2000 টাকা বাজেট দিছিল, 1600 টাকা খরচ করছি, তাহলে আমার হাতে আছে কত? 400 টাকা। তাহলে আমি বাম পাশে 400 টাকাটা লিখব, আর এখানে আমি এটার নাম দিব ব্যালেন্স বিডি। কারণ গত মাসে খরচ করার পর আমার চলতি মাসে আরো 400 টাকা ছিল, গত মাসে খরচ করার পর এই মাসে 400 টাকা। তাহলে আমাকে এখানে বলছে অগ্রদত্ত টাকা পূরণের জন্য প্রধান ক্যাশিয়ার থেকে চেক প্রাপ্তি। তাহলে আমার বাজেট প্রতি মাসে কত? 2000। তাহলে গত মাসের থেকে 400 টাকা বেঁচে গেছে, এই মাসে আমাকে আর 1600 টাকা দিবে কোম্পানি। তাহলে জুলাই মাসের 1 তারিখে এই যে এখানে টাকার পরিমাণ উল্লেখ নাই, তাহলে চেক পাইলে আমি এখানে লিখব ব্যাংক হিসাব, আর যদি নগদ টাকা পাই নগদান হিসাব। এইটা হলো খুচরা নগদান বইয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এইভাবে একটা প্রশ্ন আসতে পারে। তাহলে তোমাকে অগ্রদত্ত টাকার পরিমাণ দেওয়া আছে 2000 টাকা, খরচ করছে 1600, তোমার হাতে আছে 400, আর এটার নাম হচ্ছে ব্যালেন্স বিডি, এটা বাম পাশে বলবে। আর যেহেতু আমার টার্গেট দিয়ে দিয়েছে 2000, তাহলে আমাকে আর অবশিষ্ট টাকাটা চেকের মাধ্যমে প্রদান করছে ব্যাংক হিসাব। এটা হলো স্টার্টিং। এরপর আমরা খরচগুলো লিখব। এটা হলো আমাদের স্টার্টিং, তোমাদের এখানে রেকর্ড করা আছে, তোমরা এটা চাইলে লিখে দিতে পারবে। যদি এটা বুঝে থাকো ইয়েস থেকে আমাকে কমেন্ট করো, ইয়েস থেকে কমেন্ট করো। আমরা এরপরে বাকি জিনিসগুলো এখানে ধাপে ধাপে লিখবো। বাকি জিনিসগুলো আমি ঘরটা আর একটু বড় করতেছি, বাকি জিনিসগুলো লেখার জন্য। যদি তোমরা বুঝে থাকো, আচ্ছা এটা কোনো বোর্ডের কোশ্চেন না, এটা আমার নিজের থেকে আমি কোশ্চেনটা দিছি, নিজের থেকে, কোনো বোর্ডের কোশ্চেন না, নিজের থেকে, কোনো বোর্ডের কোশ্চেন না, নিজের থেকে বোঝানোর জন্য। আচ্ছা, প্রারম্ভিক নগদ তহবিল 400 টাকা, চেক প্রাপ্তি 1600 টাকা। আচ্ছা, আচ্ছা সাব্বির এসে নেক্সট পেজ। থ্যাংক ইউ সাব্বির। আচ্ছা ডান। আচ্ছা সাইম, ইয়াদ, ফাহিম, আচ্ছা আফরা, মিম।
আর কেউ কি ক্লাসে মনোযোগ নাই? আচ্ছা, ওকে, তাহলে আমরা সামনের দিকে যাচ্ছি। মনে করো এরপর 5 তারিখ, এরপর মনে করো 7 তারিখ, এরপর মনে করো 10 তারিখ, এরপর মনে করো 15 তারিখ, এরপর মনে করো 20 তারিখ, এরপর মনে করো 25 তারিখ। এই কয়টা আমি লিখব। মনে করো প্রশ্নে থাকবে মণিহারি ক্রয়। এখন মণিহারি না দিয়ে প্রশ্নে কাগজ কলমও দিতে পারে। কাগজ ও কলম ক্রয় মনে করো 50 টাকা। এরপরে মনে করো ডাক টিকিট ক্রয় মনে করো 150 টাকা। এরপরে বাস ভাড়া মনে করো 100 টাকা। এরপরে মনে করো পিয়নকে বকশিস মনে করো 50 টাকা। এরপরে আরেকটা হলো ইন্টারনেট খরচ, ইন্টারনেট ব্যয় মনে করো 100 টাকা। আর লাস্টেরটা হচ্ছে মনে করো আমাদের ভিক্ষা প্রদান। আচ্ছা, ভিক্ষাটা না দিয়ে আমরা আরেকটা দিতে পারি, সেটা হচ্ছে ডাক টিকিট দিছি, ডাক উত্তর আসছে, আচ্ছা যাতায়াতে দিছি, তাহলে আমরা মণিহারি ব্যয় দিলাম মনে করে এটা 50 টাকা। তাহলে খরচগুলা আমরা কি লিখলাম এখানে? খরচগুলা লিখলাম। খরচগুলা লেখার পর আমরা কি করব? আমাদের অগ্রদত্ত টাকার পরিমাণ যে টার্গেটটা ছিল আর একটু উপরে লিখি। অগ্রদত্ত পরিমাণের টাকাটা আমরা এখানে যোগ করে দিলাম। এই দুইটা যোগ করার পর 2000। আমরা খরচগুলো যোগ করব। আমাকে একটু হেল্প করো, খরচগুলো যোগ করে কত টাকা হয় একটু দেখো। 100, 200, 300, 400, 500। আমার যোগটা ঠিক আছে কিনা আমাকে একটু হেল্প করো। তাহলে আমার এইদিকে অগ্রদত্ত টাকার পরিমাণ 2000 আর আমার এইদিকে খরচের পরিমাণ 500। তাহলে আমার যোগটা ঠিক আছে কিনা? কাগজ কলম করে 50 টাকা, এটা মণিহারি করে বসবে। আর ডাক টিকিট করে 150 টাকা, এটা ডাক ও তারে বসবে। বাস ভাড়া 100 টাকা, এটা যাতায়াত খরচে বসবে। পিয়নকে বকশিশ 50 টাকা, এটা বিবিধ খরচে বসবে। ইন্টারনেট ব্যয় 100 টাকা, এটা ডাক ও তারে বসবে। আর মণিহারি ব্যয় 50 টাকা, মণিহারিতে বসবে। তাহলে আমরা মণিহারির কলমটা যোগ করে ক্লোজ করে দিব। আমরা এখানে 250 টাকা ডাক ও তার ক্লোজ করে দিলাম। এখানে 100 টাকা আমরা ক্লোজ করে দিলাম। এখানে 50 টাকা আমি ক্লোজ করে দিলাম। তাহলে আমার আসল কাজটা রয়ে গেছে, লাস্টে যে ব্যালেন্সটা বের করব সেটা। আচ্ছা, তাহলে আমাকে সহযোগিতা সর্বপ্রথম যে ব্যক্তিটা সহযোগিতা করছে সেটা হচ্ছে জান্নাতুল, আচ্ছা জান্নাতুল ফেরদৌস লিখছে, আবু সালমান লিখছে, আচ্ছা রাফি ধন্যবাদ, কাশফিয়া ধন্যবাদ, ইয়াদ ধন্যবাদ, আচ্ছা তো সবাইকে ধন্যবাদ যারা যোগটা করে সহযোগিতা করেছ। আসো, আমাদের 2000 টাকা হচ্ছে আমাদের বাজেট। আমরা খরচ করছি 500 টাকা। আমরা খরচ করছি কত টাকা? 500 টাকা। তাহলে মাসের 31 তারিখে এসে অথবা 31 তারিখে এসে আমাদের আর অবশিষ্ট যে টাকাটা আছে সেটার নাম ব্যালেন্স সিডি। আমরা বাংলাতে লিখতে পারি, ইংলিশে লিখতে পারি। তাহলে আমাদের আরো
যেটা থাকে, তাহলে আমাদের দুই পাশ মিলে গেছে। তাহলে খেয়াল করো, আমার জুলাই মাসে খরচ করার পর আমার হাতে আছে কত? জুলাই মাসে আমার খরচ করার পর 1500 টাকা হাতে আছে। কত টাকা হাতে আছে? 1500 টাকা। তাহলে এই টাকাটা পরবর্তী মাসের জন্য বিডি হবে। এই 1500 টাকা পরবর্তী মাসের জন্য। জুলাইয়ের পরে আমরা কি লিখব? জুলাইয়ের পরে আমরা লিখব আগস্ট। আগস্টের 1 তারিখ। আগস্টের 1 তারিখে আমরা লিখব ব্যালেন্স বিডি। তাহলে আমার 2000 টাকা থেকে 500 টাকা বিয়োগ দেওয়ার পর 1500 টাকা। এই 1500 টাকা আমার এই মাসের শেষে খরচ করার পর হাতে আছে। এই মাসের শেষে খরচ করার পর হাতে আছে। এই 1500 টাকা আমরা পরবর্তী মাসের জুলাইয়ের পরে আগস্টের 1 তারিখে আমার ব্যালেন্স দিই। যেহেতু আমার টার্গেট 2000 টাকা, তাহলে আমাকে আর 500 টাকা চেক দিবে, কারণ এর আগের মাসের চেক দিছে, পরের মাসের চেক দিলে ব্যাংক হিসাব। তাহলে আমার বাজেট কত? 2000, হাতে আছে কত? 1500। তাহলে আমাকে পরের মাসে আগস্টে আমাকে 500 টাকা দিবে। এই হলো খুচরা নগদান বইয়ের হিসাব। কেউ যদি না বুঝে থাকো আমাকে একটু জানাতে পারো। খুচরা নগদান বইয়ের কাজটা হলো এটা। আমি যারা নিচের লেখাটা দেখতেছো না তাদের জন্য আমি দিয়ে দিলাম, তোমরা নিচের লেখাটা দেখে লিখতে পারো, ঠিক আছে? তাহলে আশা করি খুচরা নগদান বইয়ের কাজগুলো আমরা বুঝতে পারছি। এখন আমরা জাবেদা করব। জাবেদা হচ্ছে আমরা 5 তারিখ, 7 তারিখ, 10 তারিখ, 15 তারিখ, 4টা জাবেদা করব। 5 তারিখ, 7 তারিখ, 10 তারিখ, 15 তারিখ, 4টা জাবেদা করব। 4টা জাবেদা করব, আমরা 4টা জাবেদা করব। আমাদের লাস্টের ব্যালেন্সটা আমি আরেকবার দেখাবো, লাস্টের ব্যালেন্স আরেকবার দেখাবো, আমাদের লাস্টের কাজটুকু আরেকবার দেখাবো। যারা বুঝে নাই তাদের জন্য আরেকবার দেখাবো লাস্টের কাজটা। লাস্টের কাজটা অনেকে ভুল করে, এটার জন্য 2টা নাম্বার চলে যায়। এটার জন্য কয়টা নাম্বার? 2টা নাম্বার চলে যায়। তাহলে আমার এই 2টা অ্যামাউন্ট যোগ করলে আমার কত হয়? 2000 টাকা। এটা আমি ক্লোজ করব। আর এই সবগুলো অ্যামাউন্ট যোগ করলে আমার কত হয়? 500 টাকা। 2000 টাকা হলো আমার বাজেট, আমি খরচ করছি 500, আর 1500 টাকা আমার হাতে আছে। যেটা হাতে থাকে এটা বছরের বা মাসের সমাপনী ব্যালেন্স সিডি। এটা আমাদের এই মাসটার সর্বশেষ তারিখে লিখব। তাহলে আমার এখানে আমি 2000 টাকা মিলে গেল। আমার এই হাতের টাকাটা পরবর্তী মাসের শুরুতে আমার ওই ব্যালেন্স বিডি যেটা হাতে আছে। তাহলে জুলাইয়ের পরে আমরা আগস্টের 1 তারিখ, তাহলে এটাকে আমি লিখব ব্যালেন্স বিডি। তাহলে যেটা সিডি পরের মাসে সেটা কি হবে? বিডি। তাহলে 2000 টাকা বাজেট, হাতে আছে 1500 আর শর্ট 500। পরবর্তী মাসের 1 তারিখে আমাকে প্রধান ক্যাশিয়ার চেকের মাধ্যমে প্রদান করবে। যেহেতু আগের মাসও চেক দিছে, পরের মাসও চেক দিবে। আচ্ছা, যারা বুঝছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের মধ্যে আচ্ছা, তোমরা বিডিটা টেনে টেনে লিখতে পারবা। আচ্ছা, আওয়াল, নিহাল, জান্নাতুল ফেরদৌস, ইয়া, ওশি বিশ্বাস। আচ্ছা, এটা বিডিটা দেওয়া থাকবে, তোমরা দেখে দেখে লিখতে পারবা। দিলীপ সর্দার মনে হয়, কোন কলেজের স্টুডেন্ট আমাকে একটু জানাবা। কাশফিয়া জান্নাত। আচ্ছা, ধন্যবাদ যারা ক্লাস করতেছো। আমরা জাবেদা করব। আফরা ক্লাস করতেছে, আশা। তাহলে আমরা যে জাবেদাগুলো করব সেই জাবেদাগুলো এখানে আমি মুছবো না। আমরা এই লেনদেনগুলো জাবেদা করব। এই লেনদেনগুলো জাবেদা আমরা আরিফ, সাব্বির, আলামিন, ফারজান আক্তার, তারপর ফাহিম, রুনান, আচ্ছা, সাইমন, মিম। তাহলে আমরা এই 4টা লেনদেনে জাবেদা করলে আমরা বুঝে যাব খুচরা নগদান বই জাবেদাটা কিভাবে করতে হয়। এই 4টা লেনদেনে জাবেদা করার পর আমরা বুঝে যাব খুচরা লেনদেনে। আচ্ছা, তোমরা চাইলে এটা শেয়ার করতে পারো। তাহলে আমাদের ক্লাসে যারা জানে না ক্লাস হতে, তারা মোবাইল নিয়ে বসে আছে, ক্লাস হচ্ছে যে জান না, তোমার বন্ধু হঠাৎ করে দেখে ক্লাসটা করতে পারবে, সে 10 নাম্বার নিশ্চিত করতে পারবে। তাহলে আমরা জাবেদা করব।
প্রথম জাবেদা হচ্ছে কাগজ ও কলম ক্রয়, এটা প্রতিষ্ঠানের খরচ, খরচটার নাম হচ্ছে মনিহারি। তাহলে আমরা যখন খুচরা নগদান বই জাবেদা করব তখন আমরা কাগজ ও কলম না লিখে আমরা লিখব মনিহারি। মনিহারি খরচ হিসাব লিখে আমরা এখানে লিখব ডেবিট। আর এখানে নগদান লেখা যাবে না, এখানে লিখতে হবে খুচরা নগদান, এখানে লিখতে হবে খুচরা নগদান হিসাব ক্রেডিট। তাহলে এখানে টাকা ছিল কত টাকা? 50 টাকা। কত টাকা? 50 টাকা। তাহলে তারিখটা ছিল জুলাই মাস, জুলাই মাসের 5 তারিখ। তাহলে তোমাকে বলে দিবে 5 তারিখ, 7 তারিখ, 10 তারিখ, 15 তারিখে জাবেদা করো। তাহলে আমরা একটা জাবেদা লিখছি, খরচ ডেবিট, আমরা জানি খরচটার জন্য ডেবিট, খুচরা নগদান ক্রেডিট, খরচটা ডেবিট, খুচরা নগদান ক্রেডিট। এরপর আসো শুধু মনিহারি লিখলে হবে না, সুন্দর কোশ্চেন কায়ুম। এই তো আমরা কথা বলবো, এখানে তো এমন কিছু না যে আহামারি কিছু আছে, তোমরা লিখবা, প্রশ্ন করবা, এটা ভালো লাগবে। কায়ুমকে মন থেকে অনেক ধন্যবাদ। শুধু মনিহারি লিখতে হবে, শুধু মনিহারি লিখতে হবে। আমি কায়ুমের প্রতি সম্মান জানাই, শুধু মনিহারি লিখতে হবে। মনিহারি খরচটা কেন লিখছি? যারা সায়েন্স থেকে আসছে তারা যেন বুঝতে পারে মনিহারিটা প্রতিষ্ঠানের খরচ। ঠিক আছে, ধন্যবাদ কায়ুম। এরকম কেউ যদি মনে করো তাহলে কোশ্চেন করতে পারবে। আসেন ডাক ও তার, ডাক টিকিট খরচ হবে, এটা হচ্ছে আমাদের তারিখটা হবে হচ্ছে 10/7 তারিখ। তাহলে ডাক টিকিটকে আমরা লিখব ডাক ও তার হিসাব ডেবিট, আর ক্রেডিট হবে খুচরা নগদান। এখানেও কি হবে? খুচরা নগদান হিসাব ক্রেডিট। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? 150 টাকা লিখব, 150 টাকা লিখব। তাহলে আমরা দুইটা জাবেদা ইতিমধ্যে জানতে পারছি। এরপরে বাস ভাড়া, এটাও প্রতিষ্ঠানের খরচ, সেটা হচ্ছে আমাদের জুলাই 10 তারিখ। বাস ভাড়া আমরা লিখব যাতায়াত খরচ ডেবিট, আর এখানেও আমাদের কি হবে? খুচরা নগদান হিসাব ক্রেডিট। একটু খেয়াল করে, এখানে টাকা হচ্ছে 100 টাকা। আমার এদিকে নিচে লিখলে তোমরা দেখবা না, এই পাশে লিখছি। লাস্টে পিয়নকে বকশিশ, এটা বিবিধ খরচ হবে। পিয়নকে বকশিশ হচ্ছে কি? 50 টাকা বিবিধ খরচ। এটা তারিখ হচ্ছে 15 তারিখ। তাহলে পিয়নকে বকশিশ দিলে বা ভিক্ষা প্রদান করলে এটা বিবিধ খরচ দেবে, বিবিধ খরচ হিসাব ডেবিট, খুচরা নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা একজন আরেকজনকে নিহাল, একজন আরেকজনকে আমরা কিছু বলবো না, ঠিক আছে? যেহেতু স্যার আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আরো বড় করে লিখবো, অসুবিধা নাই, আর একটু বড় করে। আচ্ছা, তাহলে একটু খেয়াল করি, এখানে আমাদের টাকাটা কত ছিল? আমি মেবি 50 টাকা, টাকাটা ব্যাপার না, মেইনটা হচ্ছে। তাহলে দেখো এখানে খুচরা নগদান ক্রেডিট, এখানে খুচরা নগদান ক্রেডিট, এখানে খুচরা নগদান ক্রেডিট, এখানে খুচরা নগদান ক্রেডিট। কারণ আমাদের 2000 টাকা যে তহবিল ছিল খুচরা নগদান, সেখান থেকে খরচ করলে আমার টাকাটা কমতেছে, খুচরা নগদান বইয়ে তহবিলটা কমতেছে, সেজন্য খুচরা নগদানটা ক্রেডিট করছি। মনিহারি প্রতিষ্ঠানের খরচ, মনিহারি প্রতিষ্ঠানের খরচ, সেজন্য ডেবিট। ডাকু তার প্রতিষ্ঠানের খরচ, সেজন্য ডেবিট। যাতায়াত প্রতিষ্ঠানের খরচ, সেজন্য ডেবিট। বিবিধ খরচ, এটা প্রতিষ্ঠানের খরচ, সেজন্য ডেবিট। তাহলে আগামীকাল আমাদের জাবেদা আসবে 4 নাম্বার, খুচরা নগদান 4। আর কোন কোন দফা খুচরা নগদান বইতে আসবে না সেগুলো আমরা জানবো। তাহলে আমরা সুন্দর করে অঙ্কটা করতে পারলে আমরা 10টা নাম্বার পাবো, 10টা নাম্বার পাবো। এরপরে আমরা 1 নম্বর যে অঙ্কটা দিয়েছি, সে অঙ্কের মধ্যে আমাদের প্রারম্ভিক মূল্য নির্ণয় আমাদের করতে হয়।
আমরা এর আগে অনেকবার পড়াইছি প্রারম্ভিক মূলধন নির্ণয়টা আপনাদের কিভাবে করতে হয়। আগে প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে গেলে আমাদের ঘরটা জানতে হবে। একটা সুন্দর ঘর করে যদি আমরা অঙ্কটা করি আমাদের জন্য সুন্দর হয়। আর ঘর করা ছাড়া আমরা অঙ্কটা করতে পারি, ঠিক আছে, তবে ঘর করে করাটা অঙ্কটা বেটার। বিবরণ টাকা টাকা, ঠিক আছে। তোমরা আমাকে ঘরটা করে খাতায় আমাকে একটু ডান লিখে পাঠাও। আচ্ছা, এমসিকিউ প্রথম অধ্যায় বোর্ডের এমসিকিউ গুলো পড়বা। প্রথম অধ্যায় বোর্ডের এমসিকিউ গুলো পড়লে এমসিকিউ কমন পাবা। প্রথম অধ্যায় বোর্ডের এমসিকিউ গুলো পড়লে কমন পাবা। আচ্ছা, আমরা এমসিকিউ এর উপর অনেকগুলো বেসিক ক্লাস নিব, তবে আচ্ছা আচ্ছা আমরা সুন্দর ভাষায় কথা বলি। বন্ধু হইছে বান্ধবী হইছে, ঠিক আছে, ঐশী বিশ্বাস, ঠিক আছে। আমরা যেহেতু এখানে সবাই আছি আমরা, ঠিক আছে। আচ্ছা ডান। তাসলিমা আক্তার, লামিয়া, নিহাল, আফরাইয়া, ফাহিম, মিম, কাইয়ুম, রোকন, ঐশী। আচ্ছা, অন্যরা বাকিরা তো কোনো কথাবার্তা কিছুই বলতেছে না। আচ্ছা, এখন আসেন, আমরা গত পরীক্ষায় কিন্তু ভুল করছিলাম। আমরা এখানে প্রারম্ভিক সম্পদ কথাটা লিখি নাই, তাহলে প্রারম্ভিক সম্পদ লিখতে হবে, আর এখানে প্রারম্ভিক দায় লিখতে হবে। তারপর আমরা এটা প্রারম্ভিক মূলধন নির্ণয়, বিবরণ টাকা টাকা, প্রারম্ভিক সম্পদ, প্রারম্ভিক দায়। এটা সুন্দর করে অঙ্ক করতে পারলে আমাদের অঙ্কের ভ্যালুটা বাড়বে। আসো আমি একটা উদ্দীপক লিখি। মিস্টার সবুজ নগদ 1 লক্ষ টাকা পণ্যদ্রব্য 20,000 টাকা ও ব্যাংক ঋণ 10,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। তাহলে আচ্ছা, প্রথমে এখানে পূর্ণদ্রব্য না লিখে এখানে আসবাবপত্র লিখি, আরো সহজ করে দিই। তাহলে যারা সায়েন্স থেকে আসছে তারা বুঝেন, আমার কাছে নগদ আছে কত লক্ষ টাকা, 1 লক্ষ টাকা। আমি ব্যাংক থেকে কত টাকা লোন নিছি, 10,000 টাকা। তাহলে আমার প্রতিষ্ঠানের নগদ টাকার পরিমাণ দাঁড়ায় কত? তাহলে আমার প্রতিষ্ঠানে নগদ তহবিলের পরিমাণ কত? 1 লক্ষ টাকা মালিক বাসা থেকে নিয়ে আসছেন, আর মালিক 10,000 টাকা ঋণ নিয়েছেন। তাহলে টোটাল নগদ তহবিলের পরিমাণ 1,10,000 টাকা। এরপরে আসবাবপত্র হচ্ছে 20,000 টাকা। তাহলে আমার প্রতিষ্ঠানের মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় 1,30,000 টাকা। এখন খেয়াল করো, এর সমান আমরা কি লিখি, এল প্লাস ওই। এর মানে আমার মোট সম্পদের পরিমাণ দাঁড়াইছে 1,30,000 টাকা। কিন্তু এই মালিকানা সত্ত্ব বা মূলধন আমার কত হবে? কারণ এই 1,30,000 টাকা সম্পত্তির উপর তৃতীয় পক্ষের দায়কে বলা হয়, দাবিটাকে বলা হয় দায়। তাহলে ব্যাংক আমার এই সম্পত্তির উপর ব্যাংকের দাবি হচ্ছে কত? 10,000, আর বাকি 1,20,000 হচ্ছে আমার। তাহলে এর সমান এল প্লাস ওই। তাহলে এই হচ্ছে তৃতীয় পক্ষের দাবি। আমার এই প্রতিষ্ঠানের মোট সম্পত্তির মধ্যে ব্যাংকের 10,000 টাকা আছে। এই প্রতিষ্ঠানের মোট সম্পত্তি থেকে তৃতীয় পক্ষের দাবিটা বাদ দিলে আমি মূলধন পাবো। তাহলে 1,30,000 থেকে 10,000 বাদ দিলে আমি আমার মূলধনটা পাবো। তাহলে ঋণটা হচ্ছে প্রতিষ্ঠানের দায়, তাহলে ব্যাংক ঋণ এটা আমার দায়,
তৃতীয় পক্ষের দাবি ছিল কত 10,000 টাকা, কারণ এই টাকার মালিক আমি, এটা আমি ব্যাংক থেকে আনি, সম্পদ কিনছি। তাহলে 1,30,000 থেকে গেলে আমার প্রারম্ভিক মূলধন দাঁড়াবে 1,20,000 টাকা। তাহলে আমার প্রারম্ভিক মূলধন কত দাঁড়াচ্ছে 1,20,000 টাকা। প্রারম্ভিক মূলধন নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো, আর বুঝলে আমাকে ইয়েস থেকে জানাতে পারো, বুঝলে আমাকে ইয়েস থেকে জানাতে পারো, আর না বুঝলে কোনো কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেন করতে পারো। আচ্ছা, আমি নতুন, এখানে আমাদের 34 জন ক্লাস করতেছে, আমি 34 জনে আশা করতেছি একটু রেসপন্স করো, ঠিক আছে? প্রশ্ন থাকলে করতে পারো, আর যদি বুঝে থাকো তাহলে আমাকে জানাইতে পারো। না, ব্যাংক ঋণ না থাকলে নগদের সাথে কোনো কিছুই যোগ হবে না, ব্যাংক ঋণ না থাকলে নগদের সাথে কোনো কিছু যোগ হবে না। ইরশাদ নতুন, ইয়ামিন ইসলাম ইরশাদ, ধন্যবাদ, নতুন একটা মানুষ পেয়েছে, আর সবই আগের মানুষ, ঠিক আছে? তাহলে কারা কারা ক্লাস করতেছে আমি তাদের রেকর্ড তো জানি না। ইফাস, তাজওয়ার, ইউসুফ, ইফাস, ধন্যবাদ, ঠিক আছে? জেরি, আচ্ছা, নতুন মানুষ, আচ্ছা, আলামিন, আচ্ছা, পণ্য দ্রব্যটা স্যার, পণ্য দ্রব্যটা, হ্যাঁ আমরা পণ্য দ্রব্য নিয়ে বলতেছি, এবং না পণ্য ক্রয় বিয়োগ যাবে না, মূলধনের যখন আমরা হিসাব সমীকরণ করব তখন পণ্য ক্রয় বিয়োগ যাবে। আসেন আমরা আরেকটা উদ্দীপক লিখি, এই উদ্দীপকটা দিয়ে আমরা হিসাব সমীকরণ দেখাবো, যেটা কালকে পরীক্ষা আসছে, হিসাব সমীকরণ দেখাবো। মনে করে 20,000 টাকা হচ্ছে আমার পণ্য দ্রব্য। আচ্ছা, একজনের প্রশ্ন করছিল যে ঋণ না থাকলে এটা মনে করো আসবা কত, মনে করো আসবা কত 50,000 টাকা, এটা আমরা প্রারম্ভিক মূলধন নির্ণয় করব। তো আমার এখানে ঋণ নেই মানে কোনো দায় নেই, ঋণ নেই মানে কি কোনো দায়ের প্রশ্ন আসে না, ঋণ না থাকলে আমাদের দায়ের কোনো প্রশ্ন আসে না। চলো আমরা এটা কিভাবে প্রারম্ভিক মূলধন বের করতে পারি। তাহলে আমাদের নগদ তহবিল যা আছে তাই 1,00,000 টাকা আমরা এখানে লিখব, নগদ তহবিল, আর আটপত্র আছে আমার 50,000 টাকা, সেটা লিখব, এবং আমার পণ্য দ্রব্যটা লিখব। তাহলে আমার পণ্য দ্রব্য এখানে কত 20,000, তাহলে তিনটা যোগ করলে আমার কত হবে 1,70,000, এটা হচ্ছে আমার মূলধন। এখন আসো আমাকে যদি বলে প্রারম্ভিক মূলধন বের করো, তখন আমরা এটা 1,70,000 লিখব, কিন্তু আমরা যখন হিসাব সমীকরণ করব তখন আমাদের ঝামেলা আছে। হিসাব সমীকরণটা আমরা কিভাবে করব, হিসাব সমীকরণে পণ্য দ্রব্য থাকলে আমাদের একটু ঝামেলা আছে, চলো আমরা সেটা কিভাবে করব। মনে করো আমাদের নগদের জন্য আমরা একটা কলাম করলাম, আটপত্রের জন্য আমরা একটা কলাম করলাম, কিন্তু দেখো পণ্য দ্রব্যের জন্য আমাদের এখানে কোনো কলাম হবে না, কারণ পণ্য দ্রব্য মানে ক্রয় হিসাব আমরা যখন করি যাবে যায় তখন ক্রয় হিসাব ডেবিট হয়। তাহলে আমার এখানে পাওনাদারের জন্য নরমাল একটা ঘর হবে, আর মূলধনের জন্য আমাদের একটা ঘর হবে। একটু খেয়াল করি, একটু খেয়াল করি, তাহলে আমরা এই ঘরটা একটু বড় করে আসবো। চলেন আমাদের নগদ টাকা কত 1,00,000 টাকা, আর আটপত্র করে আটপত্র পড়বে 50,000। এখন আমরা মূলধনে কত লিখবো 1,70,000 টাকা মূলধনে লিখবো, সেখান থেকে আমাদের পণ্য দ্রব্য 20,000 টাকা বিয়োগ দিব। তাহলে এখান থেকে পণ্য দ্রব্য 20,000 টাকা বিয়োগ দিলে আমার, আমি যদি 1,00,000 টাকা নামাই 1,00,000 টাকা, আর এখানে 50,000 টাকা, আর এটা যদি নামাই 1,50,000 টাকা, তাহলে দেখো তো এই দুটা যোগ করলে কত হয় 1,50,000 টাকা, আর এখানে তো কিছু নাই, এই দিকে কত 1,50,000 টাকা। তাহলে আমরা এভাবে কাজটা করব, এভাবে আমরা কাজটা করব।
ঋণ না থাকলে সবগুলো যোগ হবে আরিফ। হ্যাঁ ঠিক আছে। তাহলে কালকে আমাদের হিসাব সমীকরণের টেবুলার ছক আসবে। টেবুলার ছকে আমরা সহজ সহজ আইটেমগুলো দিছি, কিন্তু আমাদেরকে বুঝতে হবে কিভাবে আমরা কাজগুলো করব। তাহলে আজকে টেবুলার সামারি নিয়ে একটু কথা বলবো। টেবুলার সামারিটা নিয়ে একটু কথা বলবো। আমাদের সবচেয়ে এল প্লাস ওই এই ঘরটাতে আমাদের একটা ঘর থাকে মূলধনের, একটা পাওনাদার, একটা ঋণ। পাওনাদার আমাদের ঋণ এবং মূলধন। আমরা কি আসলে পড়ার মধ্যে মনোযোগ আছে কিনা জানি না। এখানে এক, তাহলে এখানে আমাদের সম্পদগুলো আমরা আমাদের মতো করে লিখবো, যতগুলো সম্পদ থাকবে। যেমন আমাদের এখানে নগদ, চেক থাকলে আমরা ব্যাংক লিখবো, স্থায়ী সম্পদ থাকলে আমরা আসবাবপত্র লিখবো। তারপরে আমাদের সাপ্লাইস ক্রয় করলে সাপ্লাইস লিখবো, যখন যেটা প্রয়োজন হয় সেটা লিখবো। ওকে, একটা জিনিস খেয়াল করবা, যদি ধারে কোনো কিছু ক্রয় করি, ধারে যাই কিছু ক্রয় করি এখানে যোগ হবে। ধারে মনিয়ারি ক্রয় করলে এখানে বসবে। ধারে আসবাবপত্র, দালান কোঠা, যন্ত্রপাতি, সাপ্লাইস, ধারে যে কোনো কিছু ক্রয়, তাহলে এই ঘরে আমরা বসাবো। তাহলে আমরা এখানে কি বসাবো? ধারে পণ্য ক্রয় থাকলে বসাবো, আমরা ধারে সম্পদ ক্রয় থাকলে বসাবো এই ঘরে, এবং ধারে সাপ্লাইস ক্রয় থাকলে আমরা এখানে বসাবো। তাহলে ধারে বা বাকিতে, ধারে মানে হচ্ছে কি বাকিতে কোনো কিছু ক্রয় হলে আমরা এখানে বসাবো। আর আমাদের প্রতিষ্ঠানে যত আয় আছে, আয় মানে বিক্রয়, আয়গুলা যোগ হবে আর ব্যয়গুলা বিয়োগ হবে। উত্তোলন থাকলে কি হবে? বিয়োগ হবে। এরপর আসো, আমাদের যদি নগদ টাকা আসে, নগদ আসলে আমাদের কি হবে? যোগ হবে। আর নগদ টাকা যদি চলে যায় তাহলে আমাদের কি হবে? বিয়োগ হবে। আচ্ছা আচ্ছা, মন্তব্য লিখা বাধ্যতামূলক কিনা? বাধ্যতামূলক না, লিখতে পারো, আর যদি না লিখো তাহলে 1 নাম্বার কেটে দিতে পারে। ঠিক আছে? তোমরা কি আসো? আসলে ক্লাসে আসো? আমি তো দেখতে সবাই ক্লাস করতেছে। আসেন, তাহলে আসেন, এখানে একটা ইম্পর্টেন্ট, ঘরে না দেখি ব্যাংক, না দেখি ব্যাংক, চেকে আসলে এখানে যোগ হবে। চেক সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে দেনাদার। দেনাদারটা বোঝায় ধারে যে কোনো কিছু, ধারে বিক্রয়, যে কোনো কিছু বিক্রি করলে এই ঘরে যোগ হবে। ধারে বিক্রি করলে এই ঘরে যোগ হবে। তাহলে আমরা একটা একটা আইটেম লিখবো আর একটা একটা আইটেমের কাজগুলো তোমাদেরকে বুঝাবো। যেমন বিশেষ করে আমাদের ক্রয় বিক্রয় ছাড়া তো অঙ্ক হবে না, আমাদের ক্রয় এবং বিক্রয় থাকবে। ক্রয় বিক্রয় করলে আমরা 2টা নাম্বার পাই। ক্রয় আর বিক্রয় যদি সঠিকভাবে আমরা বুঝতে পারি তাহলে আমরা 2টা নাম্বার পাই। তাহলে আসেন, এখানে প্রথম হচ্ছে নগদ ক্রয় 10,000, ধারে ক্রয় 20,000। একটা আইটেম, এটা তো অবশ্যই কোশ্চেনে থাকবে। তারপর নগদ বিক্রয় 20,000, ধারে বিক্রয় 50,000। তাহলে আমি এখানে 4টা লেনদেন লিখছি। এই 4টা লেনদেন আগে আমরা হিসাব সমীকরণে শিখি। আমি যারা সায়েন্স থেকে আসে শুধু তাদেরকে ভালোবেসে ক্লাসটা আস্তে আস্তে ছোট ছোট করে বুঝাচ্ছি, কারণ সায়েন্স থেকে যারা আসছে আমার মূলত ক্লাসগুলো হচ্ছে তাদের জন্য, তারা যেন সহজে বুঝতে পারে তাদের জন্য। তাহলে হিসাব সমীকরণে এখানে একটা মূলধনের ঘর থাকবে আর পাওনাদারকে বলা হয় প্রদেয় হিসাব। তাহলে এটাকে প্রদেয় হিসাব বলতে পারি, পাওনাদার বলতে পারি। এল প্লাস ওই, আমি ঋণের ঘরটা এখন লিখলাম না কারণ আমার ঋণের ঘরটা এখন প্রয়োজন নেই। তারপর আমরা তারিখের ঘরটা এখন লিখলাম না, তাহলে আমি প্রথমে লিখলাম নগদের জন্য একটা ঘর, আর প্রাপ্য হিসাব মানে দেনাদার একটা ঘর করলাম। আপাতত এতটুকু করলাম। আচ্ছা, আমি এখানে আরেকটা বাড়াই দিলাম ব্যাংক হিসাব, একসাথে ওটাও চলে যায়। তাহলে এখানে আমি আরেকটা বাড়াই চেকে পণ্য ক্রয়।
5,000 আর এখানে চেকে বিক্রয় 25,000। তাহলে আমরা 6টা জিনিস শিখবো। কয়টা জিনিস শিখবো? আচ্ছা, আমরা একটু খেয়াল করি। প্রথম হচ্ছে নগদ ক্রয়, এটা প্রতিষ্ঠানের একটা খরচ। ক্রয় হচ্ছে প্রতিষ্ঠানের খরচ। মনে রাখবা যারা সায়েন্স থেকে আসছো, ক্রয় হচ্ছে প্রতিষ্ঠানের খরচ। খরচ হলে মূলধন থেকে বিয়োগ। তাহলে এখানে 10,000 টাকা বিয়োগ মানে ব্র্যাকেট চিহ্ন। আর কোনো কিছু যদি আমি ক্রয় করি, মনে করে আমি একটা গোলাপ ফুল ক্রয় করলাম, আমার পকেট থেকে টাকা চলে গেল। আমি একটা খাতা ক্রয় করলাম, টাকা চলে গেছে। যে কোনো কিছু যদি নগদে ক্রয় করি তাহলে নগদ টাকা চলে যাবে। তাহলে আমার একটা লেনদেন শেষ। নগদে ক্রয় করলে নগদ থেকে বিয়োগ এবং মূলধন থেকে বিয়োগ, যেহেতু খরচ। এরপর আবার দেখো ধারে ক্রয়, এটাও মূলধন থেকে। ক্রয় হলে কার থেকে বিয়োগ? মূলধন থেকে বিয়োগ। ক্রয় হলে কার থেকে বিয়োগ? মূলধন থেকে। একটা জিনিস খেয়াল করো, এটা কিন্তু নগদে ক্রয় না, ধারে ক্রয়। ধারে ক্রয় হলে আমার পাওনাদার বৃদ্ধি পাবে, দায় বৃদ্ধি পাবে, তাকে ভবিষ্যতে টাকা দিতে হবে। তাহলে ধারে ক্রয় যদি বলা থাকে, পাওনাদার বৃদ্ধি পাবে, মূলধন হ্রাস পাবে। মূলধন থেকে বিয়োগ, পাওনাদার ঘরে যোগ। চেকে ক্রয়, এখানে চেকে ক্রয় করলে এটা প্রতিষ্ঠানের খরচ, মূলধন থেকে বিয়োগ। চেকে ক্রয় করলে নগদে টাকা আসে না, ব্যাংকে টাকা ঢোকে। তাহলে ব্যাংক থেকে টাকাটা চলে যাবে। আমি যদি কোনো কিছু চেকের মাধ্যমে ক্রয় করি তাহলে আমার ব্যাংক থেকে টাকাটা কমে যাবে। ব্যাংক থেকে টাকাটা কমে যাবে আর এদিকে মূলধন থেকে টাকাটা কমে যাবে। তাহলে আমরা বলতে পারি এই যে এ লিখলাম, প্রথম হচ্ছে আমার কি ক্রয়? নগদে ক্রয়। তাহলে আমার নগদ টাকা হ্রাস পাচ্ছে মানে এ হ্রাস পাচ্ছে, আর ওইদিকে ওই হ্রাস। একটা এমসিকিউ আমরা শিখলাম। এরপর দেখো ধারে ক্রয়, তাও ওই হ্রাস পাচ্ছে, ওই হ্রাস পাচ্ছে, তবে এখানে দায় বৃদ্ধি পাচ্ছে। ধারে ক্রয় করলে এল বৃদ্ধি পাচ্ছে, দায় বৃদ্ধি পাচ্ছে। আর এটা আমার এ হ্রাস পাচ্ছে, ওই হ্রাস পাচ্ছে। তাই চেকে ক্রয় করি আর নগদে ক্রয় করি, এ হ্রাস, ওই হ্রাস। এগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে সাথে সাথে, এগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আচ্ছা, এটা 5,000 তো পণ্য, চেকে পণ্য ক্রয় 5,000, সেজন্য 5,000 লিখছি। তাহলে আমরা ক্রয়ের ফ্যাক্টরটা একটু বুঝলাম, তোমরা ভিডিওটা টেনে টেনে দেখতে পারবা। এখন আমরা বিক্রয়ের ফ্যাক্টরটা করব। বিক্রয়ের কাজটা কি? দেখো তিনটা ক্রয়, নগদে ক্রয়, মূলধন থেকে বিয়োগ। চেকে ক্রয়, মূলধন থেকে বিয়োগ। ধারে ক্রয়, চেকে ক্রয়, দাম মূলধন থেকে বিয়োগ। নগদে ক্রয় করলে নগদ টাকা চলে যায়, নগদ থেকে বিয়োগ। বাকিতে ক্রয় করলে দায় বৃদ্ধি পায়, দায়ের ঘরে যোগ। চেকে ক্রয় করলে মূলধন থেকে বিয়োগ আর ব্যাংক থেকে বিয়োগ। এখন আমরা আর তিনটা জিনিস শিখবো, সেটা হলো বিক্রয়। একটা জিনিস মনে রাখো, পণ্য বিক্রয় যদি বলা থাকে, নগদে বিক্রি করলে আমার মূলধন, এটা আয়, মূলধনে যোগ হবে। আর আমার প্রতিষ্ঠানের নগদ টাকা আসবে, বিক্রি করলে প্রতিষ্ঠানের নগদ টাকা আসে। এরপর আমার ধারে বিক্রয়, ধারে বিক্রি করছে আমি 50,000 টাকা, আমার মূলধন বৃদ্ধি পেয়েছে কিন্তু টাকাটা আমার পকেটে আসে নাই, আমার দেনাদার বৃদ্ধি পেয়েছে। ধারে বিক্রি করলে দেনাদার, সায়েন্সের স্টুডেন্ট। আর ধারে ক্রয় করলে পাওনাদার। দেনাদার মানে প্রাপ্য হিসাব, পাওনাদার মানে প্রদেয় হিসাব। এরপর চেকে যদি বিক্রি করি তাও আমার কি, এটা আয়, মূলধন বৃদ্ধি পেয়েছে, ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা 6টা শিখলাম। একটা হলো নগদে ক্রয়, বাকিতে ক্রয়, চেকে ক্রয়। নগদে বিক্রয়, ধারে বিক্রয় বা বাকিতে বিক্রয় এবং চেকে বিক্রয়। এই 6টাও যদি আমি জানি, আস্তে আস্তে আমি অনেক দূর আগাইতে পারবো, অনেক দূর আগাইতে পারবো। আচ্ছা, তোমরা এটা টেনে টেনে আবার দেখতে পারবে। কে কে ক্লাসে এখনো আসছো, অ্যাটেন্ডেন্স দাও, তাহলে বুঝতে পারবো। না হলে আব্বু আম্মু থেকে মোবাইলটা নিয়ে, ঠিক আছে, মোবাইলটা নিয়ে তুমি ক্লাসের পরিবর্তে অন্য কাজ করতেছো, আমি বুঝে নিব। ঠিক আছে, কারা কারা ক্লাস করতেছো
তারা ইয়েস লিখে আমাকে কমেন্ট করো। যারা যারা ক্লাস করতেছো ইয়েস লিখে কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো তুমি ক্লাসে মনোযোগ আছো, কারণ এই কথাটা শোনার পরে যে তুমি কমেন্ট করবে। আর যদি অন্য কাজে ব্যস্ত থাকো আল্লাহর ওয়াস্তে করতে বসো। আর যারা ক্লাস করবে ঠিক আছে তাদের জন্য বোনাস নাম্বার আছে। আচ্ছা তাহলে আমি দেখতেছি কাশফিয়া জান্নাত, মিম, আফরোজা, কাইয়ুম, আনিকা, সায়েম, আচ্ছা রুনা, আচ্ছা কাশফিয়া, আফরা, কাইয়ুম, আফরোজা, আশা, মিম, ফাহমিদা, আরিফ, মোহাম্মদ রিজভি, আচ্ছা আচ্ছা সাব্বির, ফাহমিদা, রুনা, আচ্ছা বিক্রেতাকে যোগ করতে হবে, হ্যাঁ দিলীপ সর্দার, জেরিন, ওকে। তাহলে অনেকে ইফাস একটা ছেলে এতক্ষণ পর পাইছি, নিহাল দুইটা ছেলে আসে। তাহলে ছেলেরা মনে গেমস খেলতেছে, হ্যাঁ ওকে। আচ্ছা এখন আসে আয়কর প্রদান। এটা গত ক্লাসে মাইক দিছিলাম। আয়কর প্রদান আমি ক্লাস শেষ করব। আয়কর প্রদান 2000 টাকা। আয়কর প্রদান করলে আমার নগদ টাকা চলে যায়। আয়কর প্রদান করলে নগদ টাকা চলে যায় আর আমার মূলধন থেকে কমে যাবে। এরপর আসে ব্যাংক হতে উত্তোলন। অনেকে এটা ভুল করছিলেন, ব্যাংক হতে উত্তোলন 2000 টাকা, অনেকে এটা উত্তোলন মনে করে। ব্যাংক হতে উত্তোলন করলে ব্যবসা প্রতিষ্ঠানের টাকা আসবে, এটা পরীক্ষা আসবে বলে দিলাম। ব্যাংক থেকে উত্তোলন করলে ব্যবসা প্রতিষ্ঠানের টাকা আসবে, ব্যাংক থেকে টাকা কমে যাবে। ব্যাংক থেকে উত্তোলন করলে ব্যবসা প্রতিষ্ঠানের টাকা আসবে এবং কি ব্যাংকের টাকা কমে যাবে। জীবন বীমা প্রিমিয়াম প্রদান। জীবন বীমা প্রিমিয়াম প্রদান, জীবন বীমা প্রিমিয়াম প্রদান, এটা উত্তোলন 5000 টাকা। এটা উত্তোলন জীবন বীমা প্রিমিয়াম প্রদান। প্রদান করলে নগদ টাকা চলে যাবে এবং মূলধন থেকে সেটা কি হয়ে যাবে, কমে যাবে। জীবন বীমা প্রিমিয়াম প্রদান। আচ্ছা জীবন বীমা প্রিমিয়াম প্রদান, এটা প্রতিষ্ঠানের উত্তোলন, এটা বিয়োগ যাবে। আসেন এখন একটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস পড়াবো এবং এটা ইম্পর্টেন্ট জাবেদা। যারা যারা পারো কমেন্ট করো, ঠিক আছে? অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত। মুনাফাবিহীন বিক্রয়। আচ্ছা মুনাফাবিহীন বিক্রয়, এটা কারা কারা জাবেদা পারেন এটা আমি উত্তর বলবো না, কমেন্ট করবেন মুনাফাবিহীন। যারা পারেন মুনাফাবিহীন বিক্রয়, এটা জাবেদারা যারা পারেন 2000 টাকা। দেখি কারা কারা পারে মুনাফাবিহীন বিক্রয়, কারা কারা পারে দেখি মুনাফাবিহীন বিক্রয়। এটার উত্তর দিব না। যারা যারা পারেন তারা তারা কমেন্ট করবেন, তাহলে যাদের হবে তারা লাকি। মুনাফাবিহীন বিক্রয়। এরপরে দুটো আইটেম দিয়ে আমি শেষ করব, লাস্ট দুটো আইটেম পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি এখানে লিখব বিনামূল্যে। লাস্ট আমি ক্লাস শেষ করব পণ্য বিতরণ। বিনামূল্যে পণ্য বিতরণ মনে করেন 1000 টাকা। বিনামূল্যে পণ্য বিতরণ কত টাকা? 1000 টাকা। রাইসা আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আফরোজা জান্নাত, আশা। আচ্ছা যারা বান্ধবীদেরকে নিয়ে খুব এনজয় করতেছেন, আপনাদের অনলাইন ক্লাস বন্ধ, বাসায় বলে দিব মোবাইল যেন কোনোভাবে হাত দিতে না পারে। আমি কাজ যেটা দিছি এটার প্রশ্নটার উত্তর দিতে পারেন নাই। আসেন এই জাবেদাটা আমি করে দিব। বিনামূল্যে পণ্য বিতরণ মানে জাবেদা হচ্ছে বিজ্ঞাপন ডেবিট, বিজ্ঞাপন ডেবিট, আর ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এটা প্রতিষ্ঠানের খরচ, সেজন্য মালিকানা সত্ত্ব থেকে 1000 টাকা বিয়োগ যাবে। ক্রয় যখন ক্রেডিট হয়, ক্রয় ডেবিট হলে আমরা মূলধন থেকে বিয়োগ দিই, ক্রয় ক্রেডিট হলে মূলধনের সাথে আমরা যোগ করি। একটা আইটেম এখানে আমি লিখছি বিনামূল্যে পণ্য বিতরণ, মূলধন থেকে বিয়োগ এবং মূলধনের সাথে যোগ। লাস্ট আচ্ছা
প্লাস হলে সামনে প্লাস চিহ্ন বসানো দরকার নাই, বসাইলে ভালো, দরকার নাই বসাইলে ভালো। লাস্ট আরেকটা আইটেম বসাচ্ছি, সেটা হচ্ছে মালিক কর্তৃক পণ্য উত্তোলন। এটাও এইভাবে কাজ হবে, মালিক কর্তৃক পণ্য উত্তোলন। শেষ, আর পড়াবো না আজকে। 5000 টাকা। এটা যাবে হচ্ছে উত্তোলন ডেবিট, উত্তোলন ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে উত্তোলন হলে মূলধন থেকে বিয়োগ 5000 টাকা, উত্তোলন হলে কার থেকে বিয়োগ? মূলধন। আর ক্রয়টা যখন ক্রেডিট থাকবে তখন আমরা যোগ করব। নরমালি ক্রয় হিসাব ডেবিট হয়, নগদে ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট, মূলধন থেকে বিয়োগ। বাকিতে ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট, মূলধন থেকে বিয়োগ। চেকে ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট, মূলধন থেকে বিয়োগ। বিনামূল্যে পণ্য বিতরণ, মালিক কর্তৃক পণ্য উত্তোলন, এই দুই ক্ষেত্রে ক্রয় হিসাব ক্রেডিট হয়, সেজন্য মূলধনের সাথে যোগ। এটা হলো ব্যতিক্রম দুইটা আইটেম, খুব ইম্পর্টেন্ট। আর এটা যারা পারবেন তাদের জন্য সুখবর আছে, আর যারা পারবে না তাদের জন্য দুঃখের খবর। যারা যারা ক্লাস করছেন তাদেরকে আসসালামু আলাইকুম। যদি পারেন সালাম নিবেন আর নিজের আইডিতে এটা শেয়ার করে দিবেন, তাহলে যারা ক্লাস করে নাই তারা চোখে পড়লে অন্তত একটা লাইন শিখতে পারবে। ঠিক আছে, এটা হলো কথা। আর আমরা পরবর্তী ধাপে ধাপে আস্তে আস্তে জিনিসগুলো বারবার শুনতে শুনতে আমাদের মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, আজকে ক্লাসে জয়েন করার জন্য আসসালামু আলাইকুম। ঋণ না থাকলে দায় লেখা লাগবে না আরিফ, দায়ের করে লেখা লাগবে না। 1 নাম্বারটা SW খুঁজে বের করেন। স্যার একটু হেল্পফুল হয়েছি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম আউয়াল শাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সাব্বির, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, মিম খাদিজা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ধন্যবাদ সবাইকে।